একটু নিরিবিলি দেখে বসুন তো, ভলিউমটা একদম কমিয়ে নিন, চারপাশে কেউ যেন না থাকে। আমার আজকের গল্পটা খুব ব্যক্তিগত, খুব লুকানো কিছু অনুভূতির কথা বলতে এসেছি, যা হয়তো সমাজের চোখে ঘোর অপরাধ, কিন্তু মনের গভীরে এক অন্যরকম সত্য। বুকের ভেতর যে গোপন ঢেউগুলো আছড়ে পড়ে, সেই শব্দগুলো কেবল আমিই শুনি। বাইরে থেকে দেখলে আমার জীবনটা হয়তো খুব সাধারণ মনে হবে, 10টা মেয়ের মতোই সংসার, স্বামী, রোজকার জীবন। কিন্তু এই আপাত শান্ত নদীর গভীরে যে প্রবল স্রোত বয়, তার খবর কজন রাখে? কিছু সম্পর্ক এমন হয় যা মনের চৌকাঠ পেরিয়ে যায়, যা মস্তিষ্কের সব যুক্তিকে ছাপিয়ে যায়, আর এক অদ্ভুত মায়াজালে মানুষকে জড়িয়ে ধরে, ঠিক যেন একটা ঘূর্ণি যা চোখের পলকে সবকিছু নিজের দিকে টেনে নেয়, আর বেরোনোর কোনো রাস্তা থাকে না। এই যে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার ভেতরের এই লুকানো আবেগগুলোকে শব্দ দিতে গিয়ে বুকের ভেতর একটা চাপা কষ্ট দলা পাকিয়ে উঠছে। কিন্তু বিশ্বাস করুন, এই কথাটা না বললে হয়তো দমবন্ধ হয়ে মরে যেতাম। এই কষ্ট, এই টানাপোড়েন, এই ভয় আর এক অদ্ভুত ভালো লাগা, সবটা ভাগ করে নিতে এসেছি। আমার এই কথাগুলো শুনে হয়তো অনেকে ভ্রু কুঁচকাবেন, অনেকে ঘৃণাও করবেন, কিন্তু আমি জানি এমন অনেক মন আছে যারা আমার এই লুকানো ব্যথা, এই গোপন টানকে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে। কিছু অনুভূতি এমনই হয় যা মুখে বলা যায় না, কাউকে বোঝানো যায় না, কিন্তু তার অস্তিত্ব অস্বীকার করাও যায় না। এই গোপন সম্পর্ক, এই লুকানো আবেগগুলো এক এক সময় এত প্রবল হয়ে ওঠে যে মনে হয় যেন গোটা পৃথিবীটা একপাশে, আর আমি আর আমার অনুভূতিগুলো অন্য পাশে। এই অনুভূতিগুলো কেবল মনের কোণে নয়, শরীরের প্রতিটা কোষেও যেন বাসা বাঁধে, এক তীব্র আকর্ষণ হয়ে বারবার টেনে নিয়ে যায় এক নিষিদ্ধ পথের দিকে। আজ আমি পরেছি একটি হালকা নীল রঙের তাঁতের শাড়ি, খুব সাধারণ দেখতে, কিন্তু শাড়ির আঁচলটা ব্লাউজের ওপর থেকে একটু আলগা হয়ে আছে, আর তাতে আমার শরীরের বাঁকগুলো হয়তো আরও স্পষ্ট দেখাচ্ছে। খোলা চুলে একটা ক্লিপ আটকেছি, কিন্তু কিছু অবাধ্য চুল মুখের ওপর এসে পড়েছে। আমার বাড়ি নদিয়া জেলায়, এক ছোট্ট গ্রামেই আমার বেড়ে ওঠা, কিন্তু গ্রাম ছেড়ে শহুরে জীবন পাওয়ার পরেও গ্রামের সেই সরলতা আর জটিলতার মিশেলটা যেন আজও আমার মনে রয়ে গেছে। আমার মতো আরও এমন অনেক অনুষ্কার গল্প জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার যখন বিয়ে হয় অভ্রর সাথে, তখন আমার বয়স 21, কলেজে সবে শেষ বর্ষে উঠেছি। অভ্র সরকারি চাকুরে, বেশ ভালো মাইনে, নিজেদের বাড়ি, সব মিলিয়ে বাবা মা মনে করেছিলেন এমন ভালো পাত্র হাতছাড়া করা ঠিক নয়। অভ্র ভালো মানুষ, কোনো খারাপ অভ্যাস নেই, আমাকে ভালোবাসে খুব। বিয়ের পর প্রথম কয়েকটা মাস স্বপ্নের মতো কাটল, আমিও আস্তে আস্তে নতুন সংসারে মানিয়ে নিচ্ছিলাম। কিন্তু অভ্রর কাজের চাপ বেশি থাকায় তাকে প্রায়ই মাসের অনেকগুলো দিন বাইরে থাকতে হতো। এই শূন্যতাটাই যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমাদের বাড়িতে অভ্রর ছোট ভাই অভিক থাকত, তখন সবে কলেজে ভর্তি হয়েছে, অভ্রর থেকে প্রায় 8-9 বছরের ছোট। প্রথম অভিককে আমি ভাইয়ের মতোই দেখতাম, বাড়ির ছোট ছেলে, তাই ওকে একটু বেশিই আদর যত্ন করতাম। ওর পছন্দের খাবার রান্না করা, ওর জামাকাপড়ের খেয়াল রাখা, এগুলো আমার কাছে স্বাভাবিক ছিল। কিন্তু আস্তে আস্তে আমি অনুভব করতে শুরু করলাম যে অভিক যেন আমার প্রতি একটু বেশিই নির্ভরশীল হয়ে পড়ছে। অভ্র বাইরে থাকলে অভিক যেন আমার ছায়া হয়ে থাকত। বিকেলে চা খেতে খেতে গল্প করা, রাতে খাবার পর টিভি দেখতে দেখতে টুকটাক হাসি ঠাট্টা, এই সময়গুলো কখন যেন আমার একাকী জীবনের একমাত্র সঙ্গী হয়ে উঠেছিল। আমার মনে আছে, একদিন দুপুরবেলা আমি রান্নাঘরে কাজ করছিলাম, অভ্র তখন অফিসের কাজে বাইরে। অভিক কলেজ থেকে ফিরে এসে দেখল আমি একা। রান্না করতে গিয়ে আমার হাতটা হঠাৎ করে তেল ছিটকে একটু পুড়ে গেল। আমি যন্ত্রণায় উফ করে উঠলাম। অভিক তখন আমার কাছে এসে আমার হাতটা আলতো করে ধরে বলল, লাগেনি তো ভাবি, একটু ঠান্ডা জল ঢালি। ওর স্পর্শে এক অদ্ভুত অনুভূতি হলো আমার, যেন সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। আমি ওর দিকে তাকালাম, ওর চোখে আমার জন্য একটা উদ্বেগ দেখলাম। সেই দিন প্রথমবার আমার মনে হলো এই ছেলেটা শুধু দেবর নয়, তার থেকেও বেশি কিছু যেন। এরপর থেকে আমাদের কাছাকাছি আসাটা যেন আরও বেড়ে গেল। বিকেলে যখন অভিক তার পড়াশোনা করত, আমি ওর পাশে গিয়ে বসতাম, ওকে চা বানিয়ে দিতাম, কখনো কখনো ওর বইয়ের পাতার দিকে তাকিয়ে ওর সাথে টুকটাক কথা বলতাম। ওর চুলে, ওর চোখে, ওর হাসিতে আমি এমন কিছু দেখতে শুরু করলাম যা আগে দেখিনি।
অভ্র বাইরে গেলে রাতগুলো আমার বড় নিঃসঙ্গ মনে হতো, ঘুম আসত না সহজে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি অভিক আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। আমার বুকটা ধক করে উঠল। ও বলল, ভাবি, কেমন জানি ভয় ভয় লাগছে, একটা ভূতের ছবি দেখেছি, ঘুম আসছে না। আমি একটু হেসে বললাম, আয় বস আমার কাছে। ও এসে আমার বিছানার একপাশে বসল। এরপর অনেকক্ষণ দুজনে গল্প করলাম, ফিসফিস করে। সেই রাতে ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন এক অন্যরকম গভীরতা খুঁজে পেলাম। ওর নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছিল। ঘরের ভেতরের হিমেল বাতাসটাও যেন উত্তপ্ত হয়ে উঠেছিল আমাদের দুজনের কাছাকাছি থাকার কারণে। সেদিন রাতে আমাদের শরীর একে অপরের আরও কাছে এসেছিল, কিন্তু কোনো কথা বলিনি, শুধু একে অপরের স্পর্শের গভীরতা অনুভব করছিলাম। আমি জানি এটা ঠিক নয়, সমাজের চোখে এটা চরম অপরাধ, কিন্তু আমার মনের ভেতর তখন যুক্তি কাজ করছিল না। অভিকের স্পর্শে আমি যেন সব ভুলে যেতাম। একদিন অভ্রর এক দীর্ঘ ট্যুরের জন্য সে প্রায় 1 মাসের জন্য বাইরে চলে গেল। সেই সময়টা আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। অভিক তখন আমার জীবনে একটা অপরিহার্য অংশ হয়ে উঠল। দুপুরবেলা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে যখন আমি সবজি কাটতাম, অভিক তখন পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার পিঠের কাছে এসে দাঁড়াত। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি স্পষ্ট অনুভব করতে পারতাম। আমার হাতের কাজ থেমে যেত, বুকের ভেতর একটা অজানা শিহরণ বয়ে যেত। আমি ঘুরে ওর দিকে তাকাতেই ও যেন একটু হেসে বলতো, ভাবি, কিছু লাগবে তোমার? ওর চোখের গভীরে আমি এক অন্যরকম ভাষা দেখতাম। সেই ভাষাটা আমি খুব ভালো করে বুঝতাম। সেই চাহনি, সেই হাসি যেন আমাকে এক অন্য জগতে টেনে নিয়ে যেত। সন্ধেবেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে যেত, আমরা দুজন টিভিতে সিনেমা দেখতাম বা গল্প করতাম। একটা সময় এমন হলো যে আমাদের গল্পের কোনো শেষ থাকত না। ও আমার পাশে বসে আমার হাতটা আলতো করে ধরত। প্রথমে একটু ইতস্তত করতাম, তারপর আমিও যেন ওর হাতটা ধরে রাখতাম। ওর হাতের উষ্ণতা, ওর স্পর্শ আমাকে এক অদ্ভুত শান্তি দিত। মাঝে মাঝে ও আমার কাঁধে মাথা রাখত। ওর চুলের গন্ধ আমাকে পাগল করে দিত। আমি ওর দিকে তাকিয়ে থাকতাম। ওর চোখ দেখে মনে হতো ও যেন আমার মনের সব কথা বুঝে ফেলছে। একদিন ওর কলেজের বন্ধুদের কথা বলতে বলতে ও হঠাৎ করে আমার হাত ধরে বলল, ভাবি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ওর এই কথা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল। আমি ওর হাতটা ছাড়িয়ে নিয়েছিলাম, বলেছিলাম, এসব কি বলছিস অভিক, আমি তোর ভাবি। ও তখন আমার চোখে চোখ রেখে বলল, ভাবি তো কি হয়েছে, ভালোবাসার কি কোনো বাদ থাকে? আমি ওর চোখে এক গভীর যন্ত্রণা আর আকুতি দেখলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমার একাকিত্ব, আমার অবহেলা, আমার মনের গভীরে জমে থাকা সব অনুভূতি যেন ওর চোখের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমাদের এই লুকানো সম্পর্কটা যেন একটা অদৃশ্য বাঁধনে জড়িয়ে ফেলছিল আমাকে। প্রতিটা মুহূর্তে একটা ভয় কাজ করত, কেউ যদি জেনে যায় কি হবে তখন। কিন্তু এই ভয়ের চাইতেও প্রবল ছিল আমাদের একে অপরের প্রতি আকর্ষণ। অভিক যেন আমার দুর্বলতার সুযোগ নিত। যখনই আমি একটু মনমরা থাকতাম বা অভ্রর সাথে ঝগড়া হতো, তখনই অভিক এসে আমার পাশে দাঁড়াত, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমার কষ্টটা বোঝার চেষ্টা করত। ওর সান্ত্বনা, ওর সঙ্গ যেন আমার কাছে এক অন্যরকম আশ্রয় হয়ে উঠেছিল। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল খুব, বাইরে বজ্রপাতের শব্দে আমার খুব ভয় করছিল। আমি অভিকের ঘরের দরজায় গিয়ে নক করলাম। ও দরজা খুলতেই আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমার খুব ভয় করছে অভিক। ও আমাকে নিজের কাছে টেনে নিল। ওর বুকের উষ্ণতা ও শক্ত হাত আমার পিঠে, কোমরে। সেই রাতে আমরা একে অপরের আরও কাছে এসেছিলাম। একে অপরের শরীরের ঘ্রাণ, নিঃশ্বাসের উষ্ণতা, হৃদয়ের স্পন্দন সব যেন একাকার হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি জীবন থেমে যাবে, এই মুহূর্তে যদি মরেও যাই কোনো আফসোস থাকবে না। আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকে আমাকে খারাপ ভাববেন, কিন্তু সেই মুহূর্তে, সেই পরিবেশে আমি অন্য কিছু ভাবতে পারিনি। আমার মন, আমার শরীর সব যেন অভিকের বশ মেনেছিল। এই লুকানো সম্পর্কটা দিনের পর দিন আরও গভীর হতে লাগল। আমরা দুজন যেন একে অপরের প্রতি ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ছিলাম। একটা দিনও অভিকের সাথে কথা না বললে, ওকে না দেখলে আমার কেমন যেন লাগত। অভিক যখন কলেজে যেত, আমার মনটা যেন ওর সাথেই চলে যেত। ওর অপেক্ষায় আমি পথ চেয়ে বসে থাকতাম। অভ্র বাড়ি ফিরে আসার পর আমাদের মেলামেশাটা আরও সতর্ক হয়ে গিয়েছিল।
কিন্তু চোখে চোখ পড়লেই আমরা দুজনেই সেই গোপন হাসিটা হাসতাম, যা কেবল আমরা দুজনেই বুঝতাম। অভ্রর উপস্থিতি আমাদের ওপর কোনো প্রভাব ফেলত না। মনে হতো আমরা যেন একটা অন্য জগতে বাস করছি, যেখানে কেবল আমি আর অভিক আছি। কিন্তু এই লুকানো সম্পর্ক, এই তীব্র আকর্ষণ যত গভীর হচ্ছিল, ততই আমার ভেতরে এক অজানা ভয় আর অপরাধ বোধ বাসা বাঁধছিল। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। রাতের পর রাত আমার ঘুম আসত না। মনে হতো এই বুঝি আমার সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। অভ্র যদি জেনে যায় কি হবে? সমাজ কি বলবে? আমার বাবা মা কি ভাববেন? এই চিন্তাগুলো আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। অভিকেরও যেন একই রকম ভয় ছিল। আমাদের এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছিল। একদিন অভ্র বলল যে তার বদলি হয়েছে এবং আমাদের অন্য শহরে চলে যেতে হবে। এই কথাটা শুনে আমার বুকটা ভেঙে গেল। অভিকও চুপ হয়ে গিয়েছিল। ও যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে আমরা আলাদা হয়ে যাব। আমি জানি অভ্রর এই বদলি আমাদের জন্য এক নতুন জীবন শুরু করার সুযোগ ছিল। হয়তো এই সুযোগটা আমাদের এই নিষিদ্ধ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য দরকার ছিল। নতুন শহরে গিয়ে আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পেলাম। অভিকের সাথে আমার আর যোগাযোগ হয়নি। হয়তো এটাই ভালো। এই লুকানো ভালোবাসার মূল্য অনেক বেশি দিতে হয়। সমাজের চোখে যে সম্পর্ক কোনোদিন স্বীকৃতি পায় না, তা যতই গভীর হোক না কেন, তার শেষ পরিণতি হয় কেবলই কষ্ট আর আফসোস। আমি এখন বুঝতে পারি, মনের দুর্বলতার সুযোগ নিয়ে যে সম্পর্ক তৈরি হয়, তা ক্ষণিকের সুখ দিলেও দীর্ঘস্থায়ী হয় না, বরং তা জীবনে কেবলই জটিলতা আর অন্ধকার নিয়ে আসে। তাই সব সম্পর্কের একটা সীমা থাকা উচিত। সেই সীমা পেরোলে জীবনটা হয়তো একসময় ফাঁকা হয়ে যায়, কিন্তু সেই ফাঁকা জীবনেও এক কঠিন শিক্ষা রয়ে যায়। এই শিক্ষাই আমাকে শিখিয়েছে সংযম আর বিবেকের পথে হাঁটাটাই আসলে প্রকৃত শান্তি।